9 সেপ্টেম্বরে হবে ডাকসু নির্বাচন। আপিল বিভাগের আদেশ, ধর্ষণের হুমকিদাতা ছাত্রকে 6 মাসের বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরা দরকার ছিল, মন্তব্য আমির খসরুর। লুণ্ঠনের বাজারে আবার দেশ বিক্রির ষড়যন্ত্র, বললেন দুদু। ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে সংস্কার প্রস্তাব ইসি। নির্বাচন সামনে রেখে 4000 পুলিশ নিয়োগ দেবে সরকার। আইনজীবীর আবেদনে পিছিয়ে গেল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী মামুনের জেরা কাল। আগস্টের সড়কে ঝরেছে 502 প্রাণ, যাত্রী কল্যাণ সমিতির বিবৃতি। ঢালাওভাবে চালকদের দায়ী না করার আহ্বান রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের। মালয়েশিয়ায় 770 অবৈধ অভিবাসী আটক, অর্ধেকই বাংলাদেশি। মেয়াদোত্তীর্ণ ভিসা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ। এবং সিলেটে আজ নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। ডাচদের সম্মান রক্ষার লড়াই। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ডাকসু নির্বাচন নিয়ে চেম্বার জাজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন আয়োজনে হাইকোর্টে দেয়া স্থগিতাদেশও স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে 9 সেপ্টেম্বর ভোট গ্রহণে আর কোনো বাধা রইল না। বুধবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। গত সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন কার্যক্রম 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিলেন। এর ফলে 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে 45 মিনিটের মধ্যে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে ডাকসু নির্বাচন হতে বাধা কেটে যায়। আজকের আদেশে নির্বাচন আয়োজনের পক্ষে আদেশ দিলেন আপিল বিভাগ। নির্বাচনে কোনো বাধাই আর রইল না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ নিয়ে কি বলছেন আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, গত কয়েকদিন কিন্তু একটি রিটের প্রেক্ষিতে আসলে প্রশ্ন এসেছিল যে ডাকসু নির্বাচন আসলে 9 সেপ্টেম্বর হবে কি হবে না। আজকে কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসলে এটির আদেশ দিয়ে দিয়েছেন, অর্থাৎ 9 সেপ্টেম্বরে কিন্তু ডাকসু নির্বাচন হতে আর বাধা নেই। তবে আজকে আমরা একটি দীর্ঘ শুনানিতে ছিলাম এবং দীর্ঘ শুনানিতে আসলে দুই পক্ষের আইনজীবীরাই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সেই সাথে রিটকারীর আইনজীবীরা যেটি জানিয়েছেন যে এই SM ফরহাদের প্রার্থিতা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত যদি তার প্রমাণ আসে তাহলে তার প্রার্থিতা আসলে বাতিল করা হোক। এটিও জানিয়েছেন যে তাদের আসলে নির্বাচন নিয়েও কিন্তু তারা নির্বাচনও হচ্ছে সঠিক টাইমে অর্থাৎ 9 সেপ্টেম্বরই চান। তার এই যুক্তিতর্ক উপস্থাপন করেছিল রিটকারী আইনজীবীরা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনি যেটা জানিয়েছেন যে এই যে ডাকসু নির্বাচন যেটি হয়েছে সেখানে কিন্তু আসলে যাতে প্রার্থিতা আসলে বৈধ করা হয়েছে
হয়েছে সেই প্রার্থীতাই কিন্তু তাদেরকে আসলে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে কিনা বা তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আসলে জেনে তাদের প্রার্থী করা হয়েছে। সুতরাং যদি এই রিটটি আসলে ওই সময় অর্থাৎ পর্যালোচনার সময় যদি আসতো তাহলে আসলে এটা গ্রহণযোগ্য হতো, কিন্তু এই যে পর্যালোচনা করার পর আসলে যেহেতু রিটটি এসেছে সেটির আসলে কোনো আইনি কোনো দিক নেই এবং সেই সাথে যে জানিয়েছেন যে এখন আসলে কিন্তু এই ডাকসু নির্বাচন আসলে তিনি বলেছেন যে তিনি আশা করছেন এই ডাকসু নির্বাচনটি আসলে খুব ভালোভাবে সফল হবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্টের ডাকসু ইস্যু নিয়ে। ন্যান্সি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আপিল বিভাগের আদেশে ডাকসু নির্বাচনের অনিশ্চয়তা কেটে যাওয়ায় ক্যাম্পাসে প্রাণ ফিরেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন হাসান আল মাহমুদ। বুধবার দুপুর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রচারণা ছিল ঢিলেঢালা। সকাল থেকেই শিক্ষার্থী ও প্রার্থীরা অপেক্ষা করছিলেন আদালতের আদেশের। আপিল বিভাগের আদেশের নির্বাচনের অনিশ্চয়তা কেটে যাওয়ায় ক্যাম্পাসে ফিরেছে উৎসবের আমেজ। যেদিন প্রথমবার শুনেছিলাম যে এটা স্থগিত হবে, তো আমাদের প্রতিক্রিয়াটা আসলে 10 মিনিটের মধ্যে দেখা গিয়েছে যে আমরা সকল শিক্ষার্থী এখানে ডাকসু চাচ্ছি। রায় দিয়েছে যে নির্বাচনে আর কোনো বাধা নেই, তখন আমাদের সেই যে আমাদের আগের যে স্পিড ছিল, যেভাবে আমরা কাজ করছিলাম, যে উদ্যমে কাজ করছিলাম, সেই উদ্যম আবার আমরা ফিরে পেয়েছি। অনেকদিন থেকে আমাদের আসলে ছাত্র প্রতিনিধিত্ব নাই, সেটা বলতে গেলে বিভিন্ন দল মত এসে আমাদের আসলে মানে যেটাকে বলে ডোমিনেট করা ট্রাই করতেছে। অবশ্যই হ্যাঁ, এখন আসলে ভালো লাগতেছে যে আসলে ডাকসুটা হলে আমরা প্রতিনিধিত্ব পাবো। কিছু কুচক্রী মহল এবং দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা ডাকসুকে বানচাল করার জন্য সবসময় প্রয়াস চালাতে এখনো চালাচ্ছে, এদের ষড়যন্ত্রের ফল এটা। দুপুরে চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৈঠক শেষে ছাত্রদল নেতারা জানান ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 9 তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে, যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রধান যে প্ল্যাটফর্ম, সেই ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়, সেই লক্ষ্যে আজকে আমরা এসেছিলাম। এর আগে সকালে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপিল বিভাগের আদেশের পর ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছি এবং আপনারা জেনে থাকবেন যে আজকে সকাল থেকে কিন্তু ডাকসু নির্বাচনের যে শুনানি শেষটি কিন্তু হাইকোর্টে চলছিল এবং প্রার্থীদের মধ্যে কিন্তু একটি অনিশ্চয়তা কাজ করছিল, যার কারণে কিন্তু তাদের যে প্রচারণা সেটি অনেকটাই থমকে যায়। আমরা কিন্তু সকালে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ প্রতিদিন যেটি দেখি সেটি আজকে দেখতে পাইনি এবং একই সাথে শিক্ষার্থীদের মনেও একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনটি আসলে হবে কিনা। তো সব ধোঁয়াশা কেটে কিন্তু কিছুক্ষণ আগে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে ডাকসু নির্বাচন হতে আগামী 9 সেপ্টেম্বর আর কোনো বাধা থাকছে না। একই সাথে SM ফরহাদের প্রার্থিতাও বৈধ, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে আমরা জানতে পেরেছি। তো এরপরে কিন্তু আসলে ক্যাম্পাসে আবার চাঞ্চল্যতা ফিরে আসে। যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের মতো প্রচারণায় ব্যস্ত হয়ে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে ভোট সেটি তারা চাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে ছাত্রদলের AGS সমর্থিত প্রার্থী যিনি মায়েদ আমাদের সাথে আছেন। আমরা একটু মায়েদের কাছে জানতে চাবো যে মায়েদ, কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল হাইকোর্টের সিদ্ধান্তের পর, এখন আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আসলে অবশ্যই কিছুটা অনিশ্চয়তা ছিল, কিন্তু আমরা শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি এবং আমাদের যে প্রস্তুতি, দুইয়ের সমন্বয়ে আমরা ডাকসু যেন 9 তারিখ ব্যতীত কোনোভাবেই ডিলে না হয় সেই বিষয়ে আমরা সোচ্চার ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম এবং আমরা মিছিল করেছি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরাও মিছিলের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল যে ডাকসু যাতে 9 সেপ্টেম্বর ব্যতীত অন্য কোনো সময় নিয়ে যাওয়া না হয়। এবং আমরা গত 10 থেকে 12 দিন যে অমানসিক পরিশ্রম করে নিজেদের রাজনৈতিক মাঠ বা নির্বাচনী মাঠ গুছিয়ে নিয়েছি, তারপরে যদি কোনোভাবেই
নির্বাচন বিলম্বিত হতো, এতে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। একজন রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। তার বাইরে যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হতেন। সেখান থেকে আমরা যে 9 তারিখ বহাল ডাকসু নির্বাচন বহাল থাকার যে বিষয়টি, এই বিষয়টাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে। মায়েদ, আমরা কিছুটা ঢিলেঢালা প্রচারণা দেখেছি গত দুদিনে। আপনাদের প্রচারণায় কোনো বাধা তৈরি হয়েছিল কিনা হাইকোর্টের সিদ্ধান্তে? জাতীয়তাবাদী ছাত্র দলের কোন পর্যায়ের নেতা কর্মীর মধ্যে এই ধরনের কোনো শঙ্কা ছিল না এবং আমাদের প্রতি নির্দেশনা ছিল আমরা যাতে শতভাগ অ্যাক্টিভ থেকে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাই। এবং আমি নিজে গতকালকে পুরো দুইটি হলে রাত 11টা পর্যন্ত আমি প্রচারণা কার্যক্রম চালিয়েছি এবং আমাদের সাংগঠনিক নির্দেশনা সেই রকমই ছিল। অনেকেই হয়তো যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারা হয়তো কিছুটা ভেবাচকা খেয়েছিলেন, কিন্তু আমরা আসলে আমাদের জায়গায় স্ট্রিক্ট ছিলাম। মায়েদের সাথে কথা বলছিলাম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের যে পদে নির্বাচন করছেন এবং তিনি এই মুহূর্তে চারুকলা এলাকায় তার নির্বাচনী কার্যক্রমটি চালাচ্ছেন। তো আমরা ন্যান্সি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। 3 বার সময় বাড়ানোর পর বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে। বুধবার দুপুর 1টা পর্যন্ত 4 জন সহ কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত মোট 447টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত 600 মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিন নবীন শিক্ষার্থীরা ডোপ টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্রে জমা দিচ্ছেন। এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থী। নির্বাচনে ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাকসু নির্বাচনের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়েছেন, ফলে তারাই মূলত আছে রাকসুর যেহেতু মেয়াদ বাড়ানো হয়েছে ফর্ম সংগ্রহের, সেটি আজকে দেখলাম আমরা যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন তাদের অধিকাংশই কিন্তু আজকে নবীন শিক্ষার্থী যারা এই বিশ্ববিদ্যালয়ে গতকালকেই তাদের যে ভোটাধিকার সেটি তারা পেয়েছেন এবং এখানে যারা এসছেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং অনেকে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। সকাল থেকে যেই 23 জন প্রার্থিতা সংগ্রহ করেছেন এখান থেকে মনোনয়ন ফর্ম, তার মধ্যে বেশিরভাগই নবীন শিক্ষার্থী। তারা যেটি বলছেন যে তারা যেহেতু ভোটাধিকার পেয়েছেন, ফলে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে তারা তাদের প্রার্থিতা ঘোষণা করে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে তারা একটা ভূমিকা রাখতে চান এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু উৎসাহিত এবং তারা উৎফুল্ল যে তারা ভোটাধিকার পেয়েছেন। এবং সকাল থেকেই যে রাকসুর যে কোষাধ্যক্ষ কার্যালয় সেখানে প্রার্থীরা এসছেন এবং তারা এখানে সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা আরো কিছু জিনিস এখানে লক্ষ্য করছি। তো আজকে এটির শেষ হচ্ছে, ফলে এখানে যারা মনোনয়ন সংগ্রহ করছেন পাশাপাশি ডোপ টেস্ট যা চলছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্রটি আছে সেখানে ডোপ টেস্টের পরীক্ষাও চলছে। যেহেতু প্রার্থী হতে হলে এবার বলা হয়েছে যে ডোপ টেস্টের রেজাল্ট প্রার্থীতে জমা দেওয়ার দিন জমা দিতে হবে এবং পাশাপাশি আগামী 7 তারিখে এখানে যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, সেখানে একদিন বাড়ানো হয়েছে। আজকেও মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। বলা যায় যে নতুন যারা শিক্ষার্থী এবার ভোটাধিকার পেলেন, এ নিয়ে 25,000 শিক্ষার্থীর সঙ্গে আরো 4,000 নতুন শিক্ষার্থী ভোটার হিসেবে যুক্ত হওয়ায় 29,000 শিক্ষার্থী এবার তাদের রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নতুনরা ভোটাধিকার তালিকায় যুক্ত হওয়ায় উৎসবমুখর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এখন পর্যন্ত এরকম আভাসই পাওয়া যাচ্ছে। তো ন্যান্সি, এ ছিল রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। অনেক আগেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়া উচিত ছিল বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর এক হোটেলে স্কুল অব লিডারশিপ ইউএসএ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচনের জন্য অপেক্ষা করছেন।
আগামীতে সরকার চালানো কত কঠিন তা বিএনপি বলছে। এটি নিয়ে বিএনপিও ভয়ে আছে এবং এগুলো নিয়ে বিএনপি চিন্তাও করছে, কাজও করছে। যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। দেশটা আবার লুণ্ঠনের বাজারে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিপি নূর ও লুৎফর রহমানের উপর প্রকাশ্য ও গুপ্ত হামলার প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টি ও 14 দলের শরিকরা একই অপরাধে দুষ্ট। তাদের অপরাধের দ্রুত বিচার করতে হবে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এবং তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারে সে বিষয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে জানান শামসুজ্জামান দুদু। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। দর্শক, ফেরারি আসামির 3 সাক্ষী অভিযোগ দিয়েছে এবং তা নিয়ে কথা বলছে আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বাদী চেষ্টা করে এদের নামগুলো এখানে নিয়ে এসেছেন। আমরা আশা করছি তদন্তের মাধ্যমে প্রসিকিউশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মাধ্যমে এই মিথ্যা সাক্ষ্য দিয়ে একটি জীবনকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিলেন, এই ষড়যন্ত্রের সাথে, এই মিথ্যা সাক্ষ্যর সাথে যারা যারা জড়িত আছেন, রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে সকলকেই আইনের আওতায় এনে একটি সত্য উন্মোচিত হবে, এই আশায় আজকের এই এজাহার দায়ের করা। দর্শক, সাইদির 3 আসামি সাক্ষী দিয়েছিলেন, এ বিষয়ে কথা বলছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে 40টি অনুচ্ছেদে পরিবর্তন এনে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও একক প্রার্থিতায় না ভোট, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল, জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোট করা সহ এক গুচ্ছ প্রস্তাব যোগ বিয়োগ করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের ভেটিং পড়ে সরকারের অনুমোদনের জন্য তা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে। এরপর রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করার পর মন্ত্রণালয়ের নির্দেশনায় আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করবে এসএ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 4000 পুলিশ নিয়োগ দেবে সরকার। সচিবালয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, 2-1 জায়গায় সংশোধন হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগ হয়েছে, কমান্ডার আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো বার্তায় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, স্টেট ডিফেন্স আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ শেখ হাসিনার মামলার জেরা হবে না। এছাড়া চানখারপুর মামলার সাক্ষী উপস্থাপনের সময়ের আবেদন করেছে প্রসিকিউশন। আজ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এর আগে গতকাল রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা। আন্দোলন দমনে
মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আজ সকালে রাজসাক্ষী, মামুন ও চাংখারপুলের 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন শিকদার হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এই ঘটনায় গত 21 জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে ইকবাল মজুমদার তৌহিদ নামে একজন বাদী হয়ে মামলা করেন। গত আগস্ট মাসে সারা দেশে 497টি সড়ক দুর্ঘটনায় 502 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় 1232 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়। সংগঠনটি জানিয়েছে, আগস্ট মাসে রেলপথে 34টি দুর্ঘটনায় 34 জন নিহত হয়েছে। নৌপথে 21টি দুর্ঘটনায় নিহত হয়েছে 27 জন, আহত 22 জন ও 13 জন নিখোঁজ। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 552টি দুর্ঘটনায় 563 জন নিহত ও 1261 জন আহত হয়েছে। এ সময় 165টি মোটরসাইকেল দুর্ঘটনায় 176 জন নিহত ও 144 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 33.19%। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক ব্যাটারি চালিত রিকশার জন্য প্রণীত আইনের সংশোধন এবং বিআরটি এর অধীনে ঢাকা সহ সারা দেশে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট প্রদান সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সকল চালকদের রেজিস্ট্রেশন ও দুর্ঘটনার জন্য ঢালাওভাবে দায়ী করা চলবে না। এ সময় সড়কের শৃঙ্খলার জন্য প্রতিটি সড়ক, মহাসড়কে স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন ও সার্ভিস লেন তৈরি করার দাবি জানান তারা। আমরা প্রশ্ন করতে চাই, ব্যাটারি চালিত ইলেকট্রিক যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নে দীর্ঘসূত্রিতা কেন এবং এতগুলি নীতিমালা কেন? এবং আমরা আরো প্রশ্ন করতে চাই, এই নীতিমালাগুলি কি ব্যাটারি চালিত যানবাহনের জন্য হচ্ছে নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হচ্ছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা কেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বুধবার সকাল 10:15টার দিকে উপাচার্য প্রশাসনিক কার্যালয়ে এসেছেন। দুপুর 12:30টার দিকে একজন শিক্ষার্থী কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হয় হল ত্যাগের নোটিশ প্রত্যাহার করা হবে এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে। 3টা ডিগ্রি একসাথে হবে সেই বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে একটি সুন্দর সফল আলোচনা হয়েছে এবং আমরা ওদেরকে বলেছি যে আগামী এখন তারা হলে থাকবে এবং আগামী দিন আমরা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সাথে ছিলেন অনলাইনে, উনি বলেছে আগামীকাল সিন্ডিকেট ডেকে হল খুলে দেওয়ার ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত 12টার পর 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ক্যাম্পাসের পরিবেশ এখন স্বাভাবিক, শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে এবং শাটল ট্রেনও পুনরায় চলাচল শুরু করেছে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহতদের চিকিৎসা ব্যয়ভার বহন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অন্যান্য বিষয় সহ মোট 13টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় 98 জনের নাম উল্লেখ করে 1000 অজ্ঞাত ব্যক্তিকে রেখে একটি মামলা দায়ের করা হয়েছে।
পিএসসি থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। দুপুরে মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করতেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে। আজকে পর্যন্ত পূর্বে জড়িত আছে কিনা সেটা পাওয়া যায়নি, তবে আমরা অ্যানালাইসিস করছি, ফরেনসিক করছি, তখন তার এটা বুঝতে পারবো। আমরা স্বীকারোক্তি পেয়েছি বিকাশ স্টেটমেন্টে অনেক, মানে এটা তদন্তাধীন, আমাদের কাছে সুনির্দিষ্ট সেটা ইনবক্সে আছে এবং আমরা ফরেনসিক রিপোর্ট নিব, তারপরে আপনাদেরকে এটা দিচ্ছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। ট্রেড ফ্যাসিলিটেশন জোরদারে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়মিত মত বিনিময় করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবারে এনবিআর এর নিজস্ব কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর। চলতি মাসের বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী 10 সেপ্টেম্বর। ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত এবং তার সমাধান বের করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। দেশের বিভিন্ন স্থানে আজও বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুধবার সকালে পিঠালীতলা আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। পরে উপজেলার টিএনটি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের আড়াই হাজারেও সকালে নেতাকর্মীরা ডাক বাংলো চত্বর থেকে শোভাযাত্রা শুরু করে। পরে পথসভা ও গাড়িবহর নিয়ে প্রায় 10 কিলোমিটার এলাকা ঘুরে গোপাল দিতে গিয়ে শেষ হয়। সাভারে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা আরিচা মহাসড়কে 2 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে রেডিও কলোনি এলাকায় র্যালিটি শেষ হয়।